ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 14 নভেম্বর, 29 কার্তিক এবং ফার্সি 24 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি।
শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সমাজের আহ্বান এবং বাংলাদেশের নির্বাচনী ফলাফল আগেই তৈরির ব্যাপারে সিইসির উদ্দেশ্যে বিএনপি নেতা ফখরুলের বক্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান পরিচিতিমূলক ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে আল কায়েদা নেতা মাসরির নিহতের খবর পুরোটাই বানোয়াট ও মিথ্যা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব অঙ্গরাজ্যের ফলাফলে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট, কারচুপির অভিযোগ সরাসরি নাকচ। ঢাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবং জম্মু কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আলতাফ আহমেদ ওয়ানিকে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু মোহাম্মদ আল মাসরি নিহত হওয়ার খবর মিথ্যা ও ভিত্তিহীন। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি বলেছেন, ইরানে এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো নেতাকর্মী বা সদস্যের উপস্থিতি নেই। ইরানের রাজধানী তেহরানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে মার্কিন নির্দেশে ইসরায়েলি আততায়ীরা হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করার পর এর প্রতিক্রিয়া জানালেন সাইদ খাতিবজাদে। তিনি আরো বলেছেন, ইরানে আল কায়েদার অস্তিত্ব নেই। আল কায়েদা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সৃষ্টি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল মাঝে মধ্যেই আল কায়েদা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অপকর্মের দায় থেকে নিজেদের মুক্ত করার জন্য এ ধরনের ভিত্তিহীন ও অবান্তর দাবি করে থাকে। এ ধরনের দাবি উত্থাপনের মাধ্যমে তারা আল কায়েদার সঙ্গে ইরানের সম্পৃক্ততার একটি অবাস্তব ধারণা দেওয়ার অপচেষ্টা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও তথ্যগত যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের খবর প্রচার করা হয়েছে। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাধুন খাত্তাব আজ তেহরান সফরে এসেছেন। নিকটতম প্রতিবেশীর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার লক্ষ্যেই মূলত এ সফরে এসেছেন। এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইরাকি প্রতিরক্ষামন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ সফরে তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এরই মধ্যে সাক্ষাৎ করেছেন। এছাড়াও শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে। গত মে মাসে এক ভিডিও কলে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি ইরাকি প্রতিরক্ষামন্ত্রীর কাছে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এ ধরনের সম্পর্ক সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি মডেল হিসেবে অনুসৃত হবে। জেনারেল হাতামি জোর দিয়ে বলেছিলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরাক এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। মার্কিন গণমাধ্যমগুলো দেশটির সব অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল বিকেলে ঘোষিত ওই ফলাফলে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৩২ ইলেকটোরাল ভোট। শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল ২৭৯ এবং ট্রাম্পের ২১৭। গতকাল অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়।
অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকটোরাল কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়েছে, ফলে তার মোট ভোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলিনার ১৫টো ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট ২৩২ ইলেকটোরাল ভোট ঘরে তুলতে সক্ষম হয়েছেন। এদিকে মার্কিন নির্বাচনী কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন, এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল এক বিবৃতিতে আমেরিকার কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটিং পদ্ধতিতে কোনো গরমিল, ভোট সরিয়ে ফেলা বা ভোট বদলের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো ধরনের আপোষ রফাও হয়নি। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনো প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েক ঘন্টা পর নির্বাচনী কর্মকর্তাদের এই বিবৃতি এসেছে। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে কাজ করেছেন এমন কর্মকর্তাদের সঙ্গে মূলত বাইডেন আলোচনা শুরু করেছেন। এ সমস্ত কর্মকর্তার কেউ কেউ বাইডেনের সরকারে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্তত ৩টি সূত্রের বরাত দিয়ে আমেরিকার অনলাইন পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে যে বাইডেন অনেকটা দ্বিদলীয় সরকার গঠন করতে পারেন, যাতে ট্রাম্পের আমলের সাবেক কোনো কোনো কর্মকর্তা থাকবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের গড়িমসির সমালোচনা করে পেলোসি বলেছেন, তারা যেন রাজনৈতিক সার্কাস বন্ধ করে করোনা ভাইরাস মোকাবেলার বিষয়টিতে মনোযোগী হয়। পেলোসি গতকাল রিপাবলিকানদের উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক সার্কাস বন্ধ করে আমেরিকার জনগণের প্রকৃত কল্যাণ যাতে নিশ্চিত হয় সেজন্য কাজ করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় বলে দেবে আগামী জানুয়ারি মাসে হোয়াইট হাউসের ক্ষমতায় কোন প্রশাসন আসছে। গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তিনি এই মন্তব্য করেন। গত ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এই প্রথম ট্রাম্প পরাজয় মেনে নেয়ার বিষয়ে ইঙ্গিত দিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগের নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপ করে আসাদুজ্জামান খান বলেন, ঢাকা 18 উপনির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা হতে পারে। কিছু টেলিফোন কথোপকথন পাওয়া গেছে, যাতে দেখা যায় যে ফলাফল মেনে নিতে পারেনি বলেই তারা এমনটি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন, এইগুলো এরা সবসময় করে থাকে, সবসময় করার প্রচেষ্টা হয়তো নিবে, কিন্তু কোনো জায়গায় সাকসেসফুল হয় নাই। এইবারই কয়েকটা বাসের মধ্যে এরা অগ্নিসংযোগ করেছে। এটা আমি তো বলছি যে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, যাতে করে যারাই এই কাজে সম্পৃক্ত ছিল, যারাই অগ্নিসংযোগ করেছেন, যারা এর সঙ্গে যারা এগুলি করিয়েছে, অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচনে প্রত্যাখ্যাত হওয়ায় জনগণের উপরে প্রতিশোধ হিসেবে বিএনপি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। আজ শনিবার ভিডিও কনফারেন্সে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় তখন একটি অশুভ চক্র নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। উন্নয়ন বিরোধী এই অপশক্তি ক্ষমতায় যেতে চোরাগলি খোঁজে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা করা হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার ভাষায় বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন 5 মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা করতে পারে, কারণ ফলাফল আগেই নির্ধারণ করা থাকে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সন্ত্রাসী নয়, গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বাস পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের 33 নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা থাকায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাবেক বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানিকে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। জম্মু কাশ্মীরের 33 জন নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি থাকায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সাবেক বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানিকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুবাই সফরের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয়, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। গত বছর 5 আগস্ট জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্পন্ন 370 ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীর উপত্যকার রাজনীতিকদের গতিবিধির উপরে কঠোর নজরদারি চলছে। সে সময় ন্যাশনাল কনফারেন্স পিডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের 37 জন নেতার একটি তালিকা তৈরি করে প্রশাসন। প্রথমে 3 মাসের জন্য তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়, পরে ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সম্প্রতি ওই তালিকা থেকে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়। এই মুহূর্তে নিষেধাজ্ঞার তালিকায় 33 জনের নাম রয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ন্যাশনাল কনফারেন্স পিডিপি, জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। আজ শনিবার গণমাধ্যমে প্রকাশ, সাবেক বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্সের নেতা আলতাফ আহমেদ ওয়ানি পরিবারের সদস্যদের সঙ্গে দুবাইতে যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরের সঙ্গে থাকা জিনিসপত্র চেক করাও হয়ে গিয়েছিল, কিন্তু অভিবাসন কাউন্টার থেকে আচমকায় তাকে বিমানবন্দরের একটি ঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয় তার পাসপোর্ট নিয়ে কিছু সমস্যা রয়েছে। একটানা 3 ঘন্টা ধরে ওই ঘরে আটকে রাখার পরে জানানো হয় তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না। তাকে কেন আটকানো হচ্ছে অভিবাসন কর্মকর্তাদের কাছে জানতে চেয়েও সদুত্তর পাননি বলে জম্মু কাশ্মীরের সাবেক বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানি মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা শুরু করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই করার পর নাইজার একই পথ অনুসরণ করছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়াদিউত অহরনথ গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এই জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে সর্বশেষ মুসলিম রাষ্ট্র হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমে খবর বের হচ্ছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাইজারের কর্মকর্তাদেরকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারেন, তাহলে ইসরায়েল এবং নাইজারের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। করোনা পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে অমানবিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে ইরানের ওপর থেকে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে আন্তর্জাতিক দাবি ক্রমেই জোরদার হচ্ছে। সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে, এমনকি করোনা পরিস্থিতিতেও তারা অমানবিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এ কারণে ইরানের উপর থেকে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক দাবি ক্রমেই জোরদার হচ্ছে। চীন ও ৭৭ জাতি গ্রুপ এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞার ফলে কেবল ইরানের সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৪৪তম বার্ষিক বৈঠক শেষে ৭৭ জাতি গ্রুপ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানে না, কেননা এতে ওই দেশটির জনগণ উন্নয়ন ও জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বের বহু সংখ্যক দেশ ৭৭ জাতি গ্রুপের সদস্য হওয়ায় তাদের বিবৃতি থেকে ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের ইতিবাচক অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বাইরেও এ পর্যন্ত বিশ্বের আরও বহু দেশ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। উদাহরণস্বরূপ চীন, রাশিয়া, কিউবা, নিকারাগুয়া, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার কথা উল্লেখ করা যায়, যারা কিনা গত মার্চ মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে লেখা এক যৌথ চিঠিতে ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যাতে ইরান করোনা ভাইরাস মোকাবেলা করতে পারে। এমনকি ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেতরেও একই দাবি উঠেছে। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের করোনা মোকাবেলা বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক সমাজ থেকে প্রতিবাদ ক্রমেই জোরদার হওয়ায় মার্কিন কংগ্রেসের ৩০ জনের বেশি সদস্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। মার্কিন আইন প্রণেতারা এক চিঠিতে ইরানের বেসামরিক শিল্প ও প্রতিষ্ঠান, ব্যাংক, তেল রপ্তানি সহ অর্থনীতির অন্যান্য খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, যাতে দেশটি করোনা মোকাবেলা করতে পারে। এছাড়া আমেরিকার আরও ২৫টি সংস্থা প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের কাছে লেখা চিঠিতে করোনা পরিস্থিতিতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে। কিন্তু এত আহ্বান সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন নতুন আরও নিষেধাজ্ঞা চাপিয়ে তার বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন ও ভারতের বৈরী সম্পর্ক বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে না। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, চীন ও ভারতের বৈরী সম্পর্ক বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে না। দুটি দেশই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, তাই তাদের মধ্যকার দ্বন্দ্ব বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার বিকেলে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে তাদের অপরিসীম অবদান রয়েছে। তাদের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে কখনো চিড় ধরেনি। চীনও বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র। ভারত ও চীনের মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও তা আমাদের উপরে প্রভাব ফেলবে না। এ প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশের প্রকৃতপক্ষে কোনো পররাষ্ট্রনীতি নাই। এটা একটা যোগাযোগ এবং ব্যক্তিগত সম্পর্কের পররাষ্ট্রনীতি চলছে। সেই জন্য পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব। রোহিঙ্গা প্রশ্নে একটা দেউলিয়া পররাষ্ট্রনীতি আমাদের সামনে আছে। তারপরে বিশ্বের দেশে দেশে যে স্বাধীনতা সংগ্রাম চলছে, সেই সংগ্রামে বাংলাদেশের কোনো ভূমিকা নাই। প্যালেস্টাইন প্রশ্নে আমাদের সুস্পষ্ট বক্তব্য নাই। কাশ্মীরি মুসলমানদের উপর যে নির্যাতন চলছে দীর্ঘদিন ধরে এবং জবরদখলের যে রক্তের যে হুলি খেলা চলছে, সেখানে বাংলাদেশ এখন কথা বলে না। অতীতে বলেছে, এখন বলে না। ভারত ও চীনের প্রসঙ্গে বিএনপির সাবেক এই প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রতি চীনের নীতি তেমন একটা সুষম নয়, আর ভারত তো চাইছে বাংলাদেশকে পুরো দখলে নিতে। এই অবস্থায় একটি জনগণের নির্বাচিত সরকারই পারে জনগণের শক্তিতে বলীয়ান হয়ে একটি মর্যাদাপূর্ণ পররাষ্ট্র নীতি এগিয়ে নিতে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের
বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের জন্য বিশাল একটি অর্জন। আমাদের মতো দেশের জন্য এই অকল্পনীয় প্রকল্প বাস্তবায়ন কেবল প্রধানমন্ত্রীর দুঃসাহসিক সিদ্ধান্তের কারণেই সম্ভব হয়েছে। আমরা নিউক্লিয়ার মারণাস্ত্র ব্যবহারের বিপক্ষে সোচ্চার, কিন্তু মানুষের উপকারে ইতিবাচক কাজে নিউক্লিয়ার টেকনোলজি ব্যবহারের পক্ষে। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বৃদ্ধি করবে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান বলেছেন, করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও রূপপুরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে রাশিয়ান ও বাংলাদেশি কর্মীরা, আর নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ সমাপ্ত হবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত।